বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই বউ আটকেন। মা সমানে নতুন বউয়ের মাথায় পানি ঢালছেন। সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। শুধু ব্যতিক্রম আমার বড় ভাই রাতুল। সে চিৎকার করে করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। মা, যে করেই হোক চাঁদনিকে জাগিয়ে তোলো, কেউ ডাক্তারকে খবর দাও। রাতুল ভাইয়া সদ্য বিবাহিত বউ বাসর ঘরে ঢুকে জ্ঞান হারিয়েছেন। রাতুল ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ। তার বাসর রাতে 12টা বেজে গেছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে এখন কেঁদে ফেলবে, কিন্তু বাবা সামনে দাঁড়িয়ে আছে বলে কাঁদতে পারছে না। মা বলো তো, রাতুল ভাইয়া বউ পাগল হবে? মায়ের কথায় দেখি এখন সত্যি চলে এসেছে। আমার বাবা অবসরপ্রাপ্ত মেজর জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তার বড় ছেলেকে পর্যবেক্ষণ করছেন। বাবা খুব রাগী এবং গম্ভীর টাইপের মানুষ। হুটহাট রেগে ওঠেন, হুটহাট তার মাথা গরম হয়ে যায়। কিন্তু আস্তার মাথা ভীষণ ঠান্ডা, কারণ তিনি নিজের পছন্দ করার বন্ধুর মেয়ের সঙ্গে তার বড় ছেলের বিয়ে দিয়েছেন। বাবা বলল, এখনকার ছেলেমেয়েরা ভালো না। এখনকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো বিয়ে করে। তাদের কাছে বাবা মায়ের ইচ্ছার কোনো দাম নেই। সেখানে আমি নিজের পছন্দ মতো ছেলের বউ পেয়েছি, এটা আমার জন্য গর্বের বিষয়। কিন্তু বাবা তো আর জানে না তার বড় ছেলে তার বন্ধুর মেয়ের সঙ্গে প্রায় 3 বছর হলো খিচুড়ি পাকাচ্ছে। জানলে হয়তো বাবা কিছুতেই ভাইয়ার বিয়ে তার বন্ধুর মেয়ের সঙ্গে দিত না, কারণ বাবা এসব প্রেম ভালোবাসা মোটেও পছন্দ করে না। তিনি প্রেম ভালোবাসার ঘোর বিরোধী। রাতুল ভাইয়ার আগে রুম থেকে বের হয় চিৎকার করতে করতে। সোফায় বসে বসে চিৎকার করছে আর কাঁদছে। তোকে আজকে পেলে কি যে করব। ভাইয়ার একদম কান্না কান্না ভাব। বাবা এসে ভাইয়াকে এক ধমক দিয়ে বলল, এমন ভাব করছো কেন? তোমার বউ মারা গেছে? বৌমার কিছুই হয়নি, ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, সেজন্য মেয়েদের মতো কাঁদতে হবে? ভাইয়া বাবার ধমক খেয়ে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু বাবা। বাবা আবার ধমক দিয়ে বলল, ওই বাদরটাকে পেয়েছো? না বাবা, ওই শয়তানটা বাসা থেকে পালিয়েছে। ভাইয়া দাঁতের উপর দাঁত চেপে বলল, ওই হারামিটাকে পেলে যে আমি কি করব? বাবা আবার একটা ধমক দিয়ে বলল, রাতুল ভদ্র ভাষায় কথা বলো। এটা কি রকম ভাষা? ভুলে যেও না ও তোমার ছোট ভাই। বলেই বাবা দরজার দিকে চলে গেল। এর মধ্যে দুজনকে দরজার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাবা ওদের দিকে তাকিয়ে বলল, কিরে তোদের লিডার কই? ওরা দেখলাম নিজেদের মধ্যে চাওয়াচাই করছে। ওদের চুপ থাকতে দেখে বাবা গলা খাকিয়ে জোর গলায় বললেন, ওই বাদরটাকে যেখানেই দেখবি কান ধরে আমার সামনে নিয়ে আসবি। বাদর মানে বাবা আমার কথা বলছে। আসলে হয়েছেটা কি, রাতুল ভাইয়ের বউ মানে আমার নতুন ভাবির জ্ঞান হারানোর পেছনে সবচেয়ে বড় হাত আমার। তো কি করেছি শুনুন। দোস্ত, কাজটা কি ভালো হচ্ছে বল? বিয়ে বাড়িতে একটু দুষ্টুমি না করলে কি বিয়ে বাড়ি জমে বল? তাই বিয়ে বাড়ি জমানোর জন্য আমি এই বক্সে একটা তেলাপোকা ধরে রেখেছি। এখন এই বক্সটি বাসর ঘরে রেখে আসবো ভাইয়া ঢোকার আগে। অন্তত এটা দেখলে কেউ বুঝতে পারবে না ভেতরে কি আছে। ভাবি যখন বক্সটা খুলবে তারপরই খেলা জমে উঠবে। ভাবি যখন দরজার সামনে, আমি গিয়ে ভাবিকে বললাম, ভাবি বাসর ঘরে ঢুকতেই তুমি সবার আগে তোমার জন্য রাখা গিফটটা খুলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত স্পেশাল গিফট এর আগে তোমাকে কেউ দেয়নি। ভাবিও মুচকি হেসে বলল, ঠিক আছে দেবরজি, আমি তোমার গিফটটা সবার প্রথমে দেখবো, কেমন? তুমি এখন যাও। আমি মনে মনে বললাম, গিফটটা একবার খুলে দেখো, তারপরে এমন সারপ্রাইজ হবে যে আমার দেওয়া গিফটের কথা আজীবন মনে রাখবে। পাশে থাকা ভাবির ছোট বোনটা বারবার কেন জানি আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি ওর দিকে তাকাতেই ভেঙচি কেটে সে অন্যদিকে তাকালো। একবার বাগে পেলে কেউ মজা দেখাবো। আপু, এই বাদরটার কথা শুনো না, ও হচ্ছে একটা লোফার। গেট ধরার সময় আমাকে মরিচের শরবত খাইয়েছিলে। ফাজিল মেয়ে, আমি তো এর প্রতিশোধ নিবই নিব। আমার সঙ্গে ফাজলামু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। আচ্ছা তোমরা এখন যাও বলে ভাবি দুজনকে হাতে ঠেলে দেয়। ভাবিকে দেখলাম বাসর ঘরে ঢুকতেই গিফটটা হাতে নিল। আমরা তো সবাই অপেক্ষা করছি ভাবি কখন বক্সটা খুলবে আর তেলাপোকাটা কখন তার কেরামতি দেখাবে। ভাবি বক্স হাতে নিয়ে প্রথমে বোঝার চেষ্টা করলো ভেতরে কি আছে। যখন বুঝতে পারলো না, ভাবি তখন গিফট বক্সটা খোলার সঙ্গে সঙ্গে তেলাপোকাটা বের হয়ে আসে। ভাবি তেলাপোকা দেখেই ও মাগো বলে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লো। আমি শুনেছি মেয়েরা ভীতু হয়, তাই বলে এত ভীতু যে একটা তেলাপোকা দেখেই জ্ঞান হারিয়ে ফেলবে? আমাকে আর পায় কে? আমি ওখান থেকে কেটে পড়লাম। এই ঘটনার পর বাবা হুকুম দিয়েছেন আমাকে দেখতে পেলেই যেন কান ধরে তার সামনে হাজির করা হয়। এদিকে বাড়ির লোকজন সবাই আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, আর আমি এখানে বসে বসে মজা নিচ্ছি। কিন্তু সমস্যা হলো এখানে প্রচুর মশা। বন্ধু শাকিলকে বললাম কয়েল আনতে, কিন্তু শালা গিয়ে বাবার হাতে ধরা খেয়েছে। আর এখন আমি এখানে মশার কামড় খাচ্ছি। এই মুহূর্তে এখান থেকে বেরোনো যাবে না, কারণ বাবার সামনে পড়লেই বাবা এই বিয়ে বাড়িতে ভরা মজলিসে সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করাবে। এত বড় ছেলে হয়ে সবার সামনে কান ধরলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তার মধ্যে বাড়িতে অনেক সুন্দরী রমণীদের আগমন ঘটেছে। হঠাৎ মোবাইল বেজে উঠলো। ভাগ্যিস মোবাইল ভাইব্রেট করে রেখেছিলাম, তা না হলে আজ আমার কপালে শনি ছিল। মোবাইল পকেট থেকে বের করার আগেই কল কেটে গেল। আবার কল এলো। আমি ধরবো সেই মুহূর্তে আবার কেটে গেল। মিসড কল। কোন ফকির নিজে মিসড কল দিচ্ছে আল্লাহই ভালো জানে। হঠাৎ মনে পড়লো ভাবিদের বাসায় 2-3টা সুন্দরীকে নাম্বার দিয়েছিলাম, ওদের মধ্যে কেউ হতে পারে। কিন্তু দেখে তো ওদের ভালো ফ্যামিলির মেয়ে মনে হলো। তাহলে এমন ফকিরনির মতো মিস কল দিচ্ছে কেন? হয়তো মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, রাতের বেলা এখন বাসা থেকে বের হতে পারছে না। হ্যাঁ এটাই হবে। আমি নিজে কল ব্যাক করলাম। ফোনের ওপাশ থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠে বলল, জানো কই তুমি? আমি ফিস ফিস করে বললাম, আমি তো বাসায়। কিন্তু আপনি কে? মেয়েটা আবার বলল, আমাকে চিনতে পারছো না? আমি ফারজু। স্টেজে তুমিই তো আমাকে নাম্বার দিলে, ভুলে গেছো এত তাড়াতাড়ি? আরে পাগল নাকি? তোমার মতো সুন্দরী মেয়েকে কি এত সহজে ভোলা যায়? তো কি খবর সুন্দরী? সত্যি বলতে আমি তখন তোমাকে চিনতে পারিনি। স্টেজে বসে তো অনেক সুন্দরীদের সঙ্গে কথা বললাম, এটা যে
কোনটা? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, ভালো না, তোমার জন্য সেই কতক্ষণ ধরে অপেক্ষা করছি বেলকনিতে, অথচ তোমার আসার নাম নেই। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তুমি না অপেক্ষা করতে বলেছিলে, একটু তাড়াতাড়ি এসো না, আর কতক্ষণ অপেক্ষা করব? আমি এখন ডেঞ্জারাস এলাকায় আছি, বুঝলে, এখান থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব, কিন্তু তোমার মতো একটা সুন্দরী মেয়ের জন্য আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? আমাকে একটা কিস করতে হবে। মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, ওসব বললে হবে না, শর্তে রাজি থাকলে বলো, তাহলে যাচ্ছি আমি। তুমি প্রচুর দুষ্টু আছো, তাড়াতাড়ি এসো, জানো কিস দিব, সাথে আরো অনেক কিছু দেব। মেয়েরা দিল মে লাড্ডু ফুটা। এই মেয়েটা তো দেখে আমার লাইনের, আমারে আর পাইকে। তুমি ওয়েট করো 5 মিনিট, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এটা কেমন কথা? আচ্ছা, তুমি এখন কোথায় আছো বলো তো? আমাদের স্টোর রুমে লুকিয়ে আছি। আমার বলতে দেরি, কিন্তু ফোন কাটতে দেরি হলো না। হাই হাই, ভাবির ফাজিল বোনটা দেখে আমার দিকে আসছে। ও কিভাবে জানলো আমি এখানে? এই যা, এবার তাহলে ধরা খেয়েছি। ফাজিল মেয়েটা আমার সামনে এসে বলল, আঙ্কেল, এই যে আপনার ফাজিল ছেলে দেখুন এখানে লুকিয়ে আছে। চৌধুরী সাহেব ছুটে চলে এলেন আমার কাছে। আমি তো মনে মনে দোয়া ইউনুস পড়ছি। এখন নির্ঘাত আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো আগ্নেয়গিরির মতো টকবক করছে। পারলে সে এক্ষুনি আমাকে তার চোখের আগুনে পুড়িয়ে মারবেন। বাবা আমার এক কান ধরে তার রুমে নিয়ে আসলেন। বাবা আমাকে রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগালেন। এরপর দরজার পাশে থাকা চোর পেটানো লাঠি হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার কান দিয়ে তখন ধোঁয়া বের হচ্ছে। বাবাকে চোরকে পেটানোর লাঠি দিয়ে আমাকে পেটাবে? হায় আল্লাহ, এখানে তো মা নেই যে বাবার হাত থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি আর জীবনে মেয়েদের দিকে তাকাবো না। থুক্কু, তাকাবো, কিন্তু আগের চেয়ে কম। প্লিজ আল্লাহ, রক্ষা করো। আমি মনে মনে বললাম। বাবা ঠাস করে একটা বাড়ি মারলে আমি চোখ বন্ধ করে ও মাগো বলে চিৎকার করে উঠলাম। কিন্তু এ কি, আমি ব্যথা পেলাম না কেন? চোখ খুলেই দেখলাম বাবা বেডের উপর বসে হাসছেন। আমাকে চোখ খুলতে দেখে তার পাশে বসতে বলে জোরে হাসতে হাসতে বললেন, আরে ভয় পেয়েছিস নাকি? বাবা আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আরে দেবর হয়েও তুই যদি ভাবির সাথে একটু একটু মস্করা না করিস তাহলে কে করবে? হ্যাঁ, তোর জ্যাঠার বিয়েতে আমি কি করেছিলাম জানিস? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই বাবা বললেন, একটা সাপ ধরে পলিথিনের মধ্যে করে বালিশের নিচে রেখে দিয়েছিলাম। বলেই হো হো করে হেসে উঠল। আমি তো চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। আমাদের পাশে এসে বলে, খুব ভালো করেছিস ছোট, এখন তোর ভাবি পরে আর কিছুতে ভয় পাবে না। আমি অবাক হয়ে বললাম, তার মানে ভাইয়া তুমি আমার উপর রাগ করনি? আরে রাগ করবো কেন, তোর তো ভাবির সাথে মজা করার অধিকার আছে, তাই না? বাবা হেসে বলল, তোর বড় ভাই একদম ঠিক বলেছে। ওরা দুজনে হাতে হাইফাই দিয়ে হাসতে থাকে আর আমি ওদের দিকে চেয়ে আছি। আর এখানে সুন্দর একটি পরিবারের সুন্দর মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না মানুষের মন মানসিকতা কেমন। পরিবারের সদস্যদেরকে আগলে রাখতে শিখুন। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।